আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে সম্পূর্ণ নতুন একটি অধ্যায় শুরু করব। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, জীবকোষ ও টিস্যু। প্রথমে আছে জীবকোষ নিয়ে। তো আসলে কোষ জিনিসটা কি তোমরা সবাই জানো যে কোষ হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম কার্যকরী একক। তো দেখো এখানে লেখা আছে যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক, অথবা কোনো কোনো বিজ্ঞানী কোষকে বা জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ কার্যকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। বিজ্ঞানী লোই এবং সিকেভিচ 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ কার্যকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। তো আসলে কি এক এক বিজ্ঞানী এক এক ভাবে বলেছেন কোষের সংজ্ঞা, বাট কোষের মেইন কনসেপ্টটা এটাই যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত আমাদের দেহের সম্পূর্ণ জীবজ কার্যকলাপ বা যেসব কাজের মাধ্যমে আমাদের জীবন প্রকাশিত হয় সেসব কার্যকলাপের একক হচ্ছে কোষ। তো কোষের প্রকারভেদ। জীবকোষ তাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মূলত দুই ধরনের হয়। এক হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। এই সম্পর্কে তোমরা গত অধ্যায়ে পড়েছো, প্রথম অধ্যায়ে। তো আসো আজকে আরো বিস্তারিত দেখা যাক। আদি কোষ বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল। প্রো অর্থ হচ্ছে পূর্বে বা আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, এবং সেল মানে হচ্ছে কোষ। তো এর অর্থ করলে একসাথে দাঁড়ায় আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা আদি কোষ। এর নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এর নিউক্লিয়াসটা আদি প্রকৃতির বা অসম্পূর্ণ প্রকৃতির। তো দেখো এখানে লেখা আছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এজন্য এদেরকে আদি কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এই যে প্রোক্যারিওটিক নামটা এসেছে এখান থেকে, যে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তো এসব কোষের নিউক্লিয়াসকে আদি বলার কারণ হচ্ছে এদের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। তো নিউক্লিয়াসের ছবি যদি আমি তোমাদেরকে দেখাই, যে এখানে দেখো একটা কোষ, এই কোষের ভেতরে যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসের চারপাশে গাঢ় কালারের যে একটা অংশ দেখছো, এটি হচ্ছে নিউক্লিয়াসের আবরণ বা পর্দা। বাট এই যে দেখো প্রাণী কোষেও এরকম একটা আবরণ আছে, কিন্তু উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ হচ্ছে দুটোই প্রকৃত কোষ, কিন্তু যেগুলো আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ সেগুলোর মধ্যে কিন্তু এই আবরণটা থাকে না। তো এই কারণে এদেরকে আদি কোষ বলা হয়। এদের যে নিউক্লিয় বস্তু সেটা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তো নিউক্লিয় বস্তু যে এই যে দেখো এর ভেতরে এই যে দাগগুলো থাকে এদেরকে ক্রোমাটিন তন্তু বলা হয়। তো এই ক্রোমাটিন তন্তুগুলো যেহেতু বাউন্ডারি থাকে না কোনো, তাই এটা সাইটোপ্লাজমের ভিতরে ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনো অঙ্গাণুই থাকে না। এটা গত অধ্যায়ে আমরা বলেছিলাম যে শুধুমাত্র রাইবোজোমটা থাকে। রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা উভয় কোষেই থাকে, প্রকৃত কোষেও থাকে, আদি কোষেও থাকে। এদের ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে। ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। এই দুটো উদাহরণ তোমাদের যদি মনে থাকে, এটা কিন্তু মনেরা রাজ্যের উদাহরণ কিন্তু ছিল নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক বলার কারণ হচ্ছে দেখো এর নাম কি, ইউ ক্যারিওটিক। তো ইউ অর্থ হচ্ছে প্রকৃত বা ভালো, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর সেল হচ্ছে কোষ। তাহলে ইউ ক্যারিওটিক সেল মানে হচ্ছে ভালো বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। তো এই দেখো এর নিউক্লিয়াসকে প্রকৃত বলার কারণ বা সুগঠিত বলার কারণ কি, নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এর মানে হচ্ছে যে এই যে দেখো এগুলো, এটা হচ্ছে প্রকৃত কোষ, কারণ কি এর চারপাশে একটা পর্দা দিয়ে আবৃত অবস্থায় আছে নিউক্লিয়াসটা। ভেতরে যে ক্রোমাটিন তন্তুগুলো সেগুলো কিন্তু এর চারপাশে একটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। সেম এই যে প্রাণী কোষের ভেতরে দেখো একটা পর্দা দিয়ে কিন্তু ক্রোমোজোম গুলো বা ভেতরের ক্রোমাটিন বস্তুগুলো কিন্তু আবৃত অবস্থায় থাকে। তো এটাই হচ্ছে মেজর ডিফারেন্স। তারপর এখানে কি বলছে যে এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। তো অবশ্যই মনে রাখবা যে রাইবোজোম তো থাকবেই, প্লাস যেহেতু এটা প্রকৃত কোষ তাই এর মধ্যে বাকি সকল অঙ্গাণু উপস্থিত থাকে। এর আগেরটাই কিন্তু ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ ছিল, ওকে। বাট এটার ক্রোমোজোমে কিন্তু দেখো ডিএনএ এর সাথে প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদানও থাকে। অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়। তোমাদের যদি মনে থাকে তাহলে খেয়াল করে দেখো, রাজ্য এক অর্থাৎ সুপার কিংডম একের ভিতরে যে রাজ্য এক ছিল সেটাই কিন্তু শুধুমাত্র আদিকোষী ছিল। বাকি রাজ্য 2 থেকে যে 5 পর্যন্ত সবগুলো রাজ্যই কিন্তু সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত ছিল। আর সুপার কিংডম 2 এর বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্যই কিন্তু ছিল কি, যে এরা প্রকৃত কোষী প্রাণী। তাহলে দেখো মানে অল্প কিছু প্রাণী হচ্ছে আদিকোষী, আর প্রায় বলতে গেলে বেশিরভাগ প্রাণী কি
প্রকৃত কোষী। এরপর আবার এই যে প্রকৃত কোষ, এই প্রকৃত কোষকে এদের কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে দেহকোষ আর হচ্ছে কি জনন কোষ। তো দেহকোষ হচ্ছে যেটা আমাদের দেহের বৃদ্ধি ও গঠনে অংশগ্রহণ করে। দেহকোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে দেহকোষ কিভাবে বিভাজিত হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে। এটা নেক্সট অধ্যায়, অধ্যায় 3-এ তোমরা আরো ভালোভাবে জানতে পারবে যে মাইটোসিস কি, মায়োসিস কি, অ্যামাইটোসিস কি। তো এটা মনে রাখো যে দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজন করে এবং দেহকোষ বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি ঘটে। অর্থাৎ এই যে আমাদের যে দেহ যে আকারে বৃদ্ধি পায় সেটার মূল কারণ হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন। আমাদের দেহ কোষগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এভাবে অনেকগুলো কোষে পরিণত হয় এবং আমাদের দেহের বৃদ্ধি ঘটে। এর ফলে বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। এরপর হচ্ছে জনন কোষ। যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মায়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। দেখো এখানে মেজর ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আর একটা জিনিস খেয়াল করো যে বিভাজিত হয় কিন্তু জনন মাতৃকোষ, ঠিক আছে? জনন মাতৃকোষ মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে একটা থেকে চারটা কোষে সৃষ্টি হয়। এখানে চারটা কোষ সৃষ্টি হয় আর এখানে দুটো কোষ সৃষ্টি হয়। তো দেখো, অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। এটা নেক্সট আরো ভালোভাবে বুঝিয়ে দিব যখন অধ্যায় 3 পড়বো আমরা ইনশাল্লাহ। তো পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে যে কোষটা নতুন কোষের সৃষ্টি হয় সেটাকে বলে জাইগোট। পুং ও স্ত্রী জনন কোষে মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটা হচ্ছে জাইগোট। এই জাইগোটটা বারবার বিভাজনের মাধ্যমে দেহকোষের সৃষ্টি হয়। তো এরপর আসো উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ নিয়ে। তো তোমরা জানো যে উদ্ভিদ ছিল কি রাজ্য 4-এর অন্তর্ভুক্ত আর প্রাণীরা ছিল রাজ্য 5-এর অন্তর্ভুক্ত। তো এই দেখো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা ছিল রাজ্য 4-এর অন্তর্ভুক্ত উদ্ভিদেরা, আর প্রাণীরা ছিল কি রাজ্য 5-এর অন্তর্ভুক্ত। তো এই যে এখানে উদ্ভিদ কোষের একটা গঠন দেওয়া আছে, প্লাস এর ভেতরে যে অঙ্গাণুগুলো সেগুলোর নাম দেওয়া আছে এবং চিত্র চিহ্নিত করে দেওয়া আছে। তোমরা সবাই চেষ্টা করবে যে এই চিত্রটা তোমরা যেন আঁকতে পারো, কারণ পরীক্ষা অনেক সময় বলে দেয় যে উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকো, প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁকো। তো আসলে ডিফারেন্স তেমন কিছু না। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ভিতরে একটা বড় ডিফারেন্স হচ্ছে এদের কোষ গহ্বর। এই যে এই অংশটা যে দেখতেছো, এটাই হচ্ছে উদ্ভিদের কোষ গহ্বর। আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না বললেই চলে, যদিও থাকে খুবই ছোট। এই যে দেখো, এটা হচ্ছে প্রাণীর কোষ গহ্বর, একেবারে ছোট। আর আরেকটা মেজর ডিফারেন্স থাকে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে, সেটা হলো কোষ প্রাচীরে। এই যে দেখো, উদ্ভিদ কোষের যেখানে যে কোষ প্রাচীরের কথাটা বলা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেরই বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এবং আরেকটা জিনিস এক্সেপশনাল থাকে উদ্ভিদ কোষে, সেটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। প্লাস্টিডের বিভিন্ন ধরনের মধ্যে একটা হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট। আর এমন একটা জিনিস আছে যেটা উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। তো চলো নেক্সটে এদের সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানি। দেখো এখানে বলা হয়েছে কি অল্প কিছু অঙ্গাণু আছে যেগুলো শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং অল্প কিছু অঙ্গাণু আছে যেগুলো শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য। তো আসো, উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোষ প্রাচীর, সেটা নিয়ে এখন আমরা পড়বো। তো কোষের ইংরেজি সেল আর প্রাচীরের ইংরেজি হচ্ছে ওয়াল। তো কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ এটা প্রাণী কোষে থাকে না এবং এটা মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। দেখো, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কিন্তু বেশ জটিল। এতে সেলুলোজ থাকে, হেমোসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে কি প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। আর ছত্রাকের কোষ প্রাচীরে থাকে কাইটিন। তো যে মনে রাখবা যে ছত্রাকের ক, আবার কাইটিনেরও ক। তো ছত্রাকে থাকে কাইটিন আর ব্যাকটেরিয়ায় থাকে প্রোটিন, লিপিড এবং কি পলিস্যাকারাইড। আর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এগুলো থাকে উদ্ভিদ কোষে। প্রাথমিক কোষ প্রাচীর কিন্তু এক স্তর বিশিষ্ট। আসো আমি চিত্র থেকে আরো ভালোভাবে বুঝাই দিই। এই যে এখানে দেখো মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা অংশটাই কিন্তু মধ্য পর্দা। এরপরে এই যে এখানে দেখো একটা হালকা সবুজ ধাপ দেওয়া আছে, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাথমিক পর্দা। এর ভেতরের অংশটা হচ্ছে গৌণ প্রাচীরের প্রথম স্তর। গৌণ প্রাচীর
বা সেকেন্ডারি সেল ওয়ালের তিনটা স্তর থাকে। একটা হচ্ছে বহিঃস্থ স্তর, একটা হচ্ছে মধ্যস্তর, আর একটা হচ্ছে যে অন্তঃস্তর। তো দেখো এই যে এই হালকা সবুজের যে অংশটা, এটা হচ্ছে এর প্রথম স্তর বা বহিঃস্তর, আর ভেতরের এই অংশটা হচ্ছে এটার দ্বিতীয় স্তর, আর এই যে কালো অংশটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তৃতীয় স্তর বা অন্তঃস্তর। তো এই তিনটা অংশ মিলে কোষ প্রাচীর গঠিত হয়। অনেক সময় কি হয়, কোষ প্রাচীরের এই তৃতীয় স্তরের ভেতরে আরো একটা স্তর থাকতে পারে, সেটা হচ্ছে অপশনাল। অনেক সময় এটা মূলত নগ্নবীজী ট্রাকিড এবং ভেসেলে থাকে, তোমাদের বইয়ে ততটা নাই এক্সট্রা ইনফরমেশন। তো ওটাকে টার্সিয়ারি প্রাচীর বলে আর কি। তো আসো দেখি, মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। গৌণ প্রাচীরের তিনটা স্তর থাকে এবং এদের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলা হয়। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, এটাই কোষ প্রাচীরের মেইন কাজ, হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করা এবং আকার আকৃতি বজায় রাখা। পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এই যে দেখো এখানে কি বলা হয়েছিল যে এদের মাঝখানে কূপের সৃষ্টি হয়, একটা ছিদ্র থাকে যেটাকে কূপ বলে। তো এই যে কূপের যখন পাশাপাশি দুইটা কোষের যখন কোষ প্রাচীরের যে ছিদ্রগুলো, সেই ছিদ্র বা কূপগুলো যখন মুখোমুখি হয়ে যায়, একসাথে বরাবর থাকে, তখন সেই মুখোমুখি কূপ দুটোকে একসাথে প্লাজমোডেজমাটা বলা হয়। অনেকটা এই ধরনের। ধরো এটা হচ্ছে একটা কোষ প্রাচীর, যার মাঝখানে এই অংশটা হচ্ছে তার একটা কূপ। আবার এখানে আরো একটা কোষ প্রাচীর, সেটারও এই অংশে যদি একটা কূপ সৃষ্টি হয়, তাহলে দেখো দুটো কোষ প্রাচীরের কূপ যদি বরাবর অংশে থাকে, তখন এই যে এই কূপটার মাধ্যমে যে নালীর সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এর মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষের ভেতর পদার্থ আদান প্রদান হয়। এই কোষ প্রাচীর কিন্তু পানি এবং খনিজ লবণের যে চলাচল সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। তো আসো, এই ছিল মূলত কোষ প্রাচীরের কাজ। তো তোমাদের পরীক্ষা আসতে পারে কি যে কোষ প্রাচীরের উপাদানের নয় কোনটা বা উপাদানগুলো কোনটা। তো এর মধ্যে হয়তো দিয়ে দিল যে নিচের কোনটা কোষ প্রাচীরের উপাদান, দিল প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড এবং সুবেরিন। তো অবশ্যই সুবেরিন কোষ প্রাচীরের উপাদান উদ্ভিদ কোষের। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বললে তোমাদের যদি বলে নিচের কোনটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান নয়, হয়তো দিল প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, পেকটিন। তাহলে পেকটিন কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উপাদান। সো এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর কতে আসতে পারে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। তো আসলে দেখি নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমটা কি আমি যদি বোঝাই, এই যে দেখো এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষে তুমি যদি এই কোষ প্রাচীরটাকে বাদ দাও, এই যে সাইডের যে কোষ প্রাচীর, তো এই কোষ প্রাচীরটা বাদ দিলে ভেতরে যা আছে সেই সবকিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, এই যে বাইরের এই কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটাকে যদি আমি ক্যান্সেল করে দেই, তাহলে ভেতরে যা থাকবে, যা কিছু থাকবে নিউক্লিয়াস সহ যা কিছু থাকবে সেগুলো সবগুলোকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। যেহেতু প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, তাই প্রাণী কোষের এই যে সম্পূর্ণ অংশটা এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ঠিক আছে, যে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরের অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো পদার্থ, এটা দানাদার পদার্থ এবং কি অর্ধ স্বচ্ছ জেলির মতো। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের জীবিত বস্তু। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। তো দেখো কোষ প্রাচীর বাদ দিলে এর ভেতরে যা কিছু থাকে তাই হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে চারপাশের যে এরিয়াটা, এই চারপাশের এরিয়াটা, এই যে বর্ডার এরিয়াটা যেটা দেখছো, এই বর্ডার এরিয়াটা হচ্ছে এদের কোষ ঝিল্লি। প্রাণী কোষে তো আর কোষ প্রাচীর থাকে না, তাই কোষ ঝিল্লি থাকে আবরণ করার জন্য, এবং এই কোষ ঝিল্লি সহ এর ভেতরে যা কিছু আছে সেগুলো সবগুলোকে একসাথে প্রোটোপ্লাজম বলা হয়। তো এই যে কোষ ঝিল্লি জিনিসটা কি, কোষ ঝিল্লিকে প্লাজমা লেমা বলা হয়, আরো অনেকগুলো নাম আছে কোষ ঝিল্লির। ফসফোলিপিড বাই লেয়ারও বলা হয়, কারণ কি কোষ ঝিল্লি হচ্ছে ফসফোলিপিডের দুটো লেয়ার, এই যে এরকম থাকে, এটা হচ্ছে একটা ফসফোলিপিড। তো এরকম ফসফোলিপিডের আবার এই পাশে আরেকটা থাকে ফসফোলিপিড। তো এই যে এরকম ফসফোলিপিডের অনেকগুলো ফসফোলিপিড এভাবে সারি সারি থাকে। তো এই যে ফসফোলিপিডের যে লেয়ার গুলো, এই দুটো লেয়ার থাকার কারণে এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। এভাবে অনেকগুলো ফসফোলিপিড মিলিত হয়ে এই কোষ প্রাচীর গঠিত হয়।
তো তোমাদের এই যে প্রোটোপ্লাজমের যে বাইরের দেখো দুই স্তরের যে স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। একে সাইটো মেমব্রেনও বলা হয়, যেহেতু সাইটো মানে হচ্ছে কোষ আর কোষের মেমব্রেন বা ঝিল্লি। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। এই যে দেখো, এই যে এখানে কিন্তু ভাঁজের মতো যে সৃষ্টি হয়েছে, এই ভাঁজগুলোকে মাইক্রোভিলাই বলা হয়। আর অনেকগুলো ভাঁজ যখন একসাথে থাকে তখন সেগুলোকে বলা হয় ভিলাস। মাইক্রোভিলাই হচ্ছে সিঙ্গুলার আর ভিলাসটা হচ্ছে প্লুরাল। তো কোষ ঝিল্লির এই ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। এটা কতে আসে অনেক সময়, এমসিকিউ তেও আসে। আর কোষ ঝিল্লি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তো লিপিড এবং প্রোটিনটা কি, এই যে দেখো এগুলো হচ্ছে ফসফোলিপিড। এই যে এখানে থাকে ফসফো এবং লিপিডের দুইটা স্তর, এটা হচ্ছে একটা স্তর ফসফোলিপিডের। আবার এই যে এই পাশে হচ্ছে আরো একটা স্তর ফসফোলিপিডের। আর এদের মাঝখানে এভাবে প্রোটিন, এই দুই স্তরের মাঝখানে এভাবে প্রোটিন থাকে। এটা সম্পর্কে তোমরা উপরের ক্লাসে আরো জানতে পারবা। জাস্ট একটা হিন্ট যে ফসফোলিপিড এবং প্রোটিন কিভাবে থাকে। তো কোষ ঝিল্লি একটা বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা রাখে। এটা কিন্তু এমন একটা পর্দা যার ভিতর দিয়ে কিছু কিছু জিনিস আদান প্রদান করা যায়, এই জন্য এই পর্দাকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। এটা কিন্তু সকল জিনিসকে আদান প্রদান করে না, কোষের ভেতরে শুধুমাত্র পানি এবং খনিজ লবণের আদান প্রদান নিশ্চিত করে, এছাড়া অন্য কোনো কিছু কিন্তু আদান প্রদান হয় না। বাকি সবকিছুই কিন্তু কোষ ঝিল্লি অন্য কোষ থেকে আলাদা করে রাখে নিজের কোষকে। বাট পানি এবং খনিজ লবণ এই দুটো জিনিস কোষ ঝিল্লির ভেতর দিয়েও এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে। তো আজকের জন্য মোটামুটি এতটুকুই। নেক্সটে আমরা সাইটোপ্লাজমে অঙ্গাণু নিয়ে পড়বো। তো তোমাদের যে কোনো কিছু ব্যাখ্যা আসতে পারে যে কোষ ঝিল্লি সম্পর্কে লেখো বা কোষ ঝিল্লি কি ব্যাখ্যা করো, বা প্রোটোপ্লাজম কি, কতে আসতে পারে। আবার খতে আসতে পারে যে কোষ প্রাচীর সম্পর্কে বিস্তারিত বলো। এগুলো মূলত ক খ এর প্রশ্ন। আবার পরীক্ষা এমসিকিউ তে দিতে পারে যে নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়। তো নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়, উদ্ভিদ কোষে এই যে সেন্ট্রোজোমটা থাকে না। তো পরীক্ষায় হয়তো তোমাদের বহুপদীতে দিয়ে দিতে পারে যে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম। তো কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, বাট সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়, এটা কিন্তু প্রাণী কোষের বৈশিষ্ট্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো যে আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ পড়াশোনা করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।